প্রিয় দর্শক, দ্য অরোরা টাইমসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় সময়ের ভাবনা এবং বিষয়বস্তু হলো বাংলাদেশের তৃণমূল রাজনীতিতে গণতন্ত্রের বিকাশ। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, মামুন আবদুল্লাহ। আমাদের সঙ্গে আছেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমাদের সঙ্গে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম নীলু, আছেন স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু। আজকে আমরা আমাদের অতিথিদের কাছে জানতে চাইব বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতির এবং তৃণমূলের গণতন্ত্রের বিকাশে কি ধরনের ভূমিকা থাকা উচিত, কি ধরনের ভূমিকা রাখা উচিত। আমি চলে যাচ্ছি এখন আবদুল্লাহ আল মামুনের কাছে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন। একাধারে তিনি ২ মেয়াদে বা ৩ মেয়াদে তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে আছেন। আমি মামুন ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে মামুন ভাই, বর্তমানে যে রাজনৈতিক সিচুয়েশন যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিচুয়েশনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আমরা তথ্য এবং সংবাদ আমরা পেয়ে থাকি যে রাজনৈতিক একটা অস্থিরতার মধ্যে আসলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই রাজনৈতিক অস্থিরতাটা কিভাবে দূর করা সম্ভব অতি দ্রুত এবং গণতন্ত্রকে আসলে কিভাবে বিকশিত করা যায়? মামুন ভাই। ধন্যবাদ। কথা শোনা যাচ্ছে? জি। ধন্যবাদ সাখাওয়াত হোসেন মুকুল, আমাদের প্রিয় সাংবাদিক। আসলে দীর্ঘ অনেকদিন পর সাখাওয়াত হোসেন মুকুলের সাথে মনে হয় আমার এর আগেও পরিচয় হয়েছিল। তো আজকে আয়োজন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আছেন ছাত্র রাজনীতির উদীয়মান যে নেতৃত্ব, আমাদের আমানুল্লাহ আমান, আমাদের ডেমোক্রেটিক পার্টির আছেন আমাদের নীলু ভাই, উপস্থিত আছেন আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক দলের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, এবং আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং দেখবেন, আমার দর্শকবৃন্দদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আমার দলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আসলে যে রাজনীতি এখন প্রেক্ষাপটটা চলছে, আমি বলবো যে বর্তমান যে প্রেক্ষাপটটা, এখানে আমানুল্লাহ আমান আছেন। দীর্ঘ 16 থেকে 17 বছর রাজপথে যুদ্ধের পরে গণ আন্দোলনের গণতান্ত্রিক পথ বেছে নেওয়ার জন্য, গণতান্ত্রিক একটা ধারা ফিরে আনার জন্য আমরা যে 16-17 বছর যে আন্দোলন করেছি, জুলাই এবং আগস্টে আমাদের সাথে জনতা একসাথে হয়েছেন এবং আগস্টের 5 তারিখ লাস্ট ফাইনাল খেলায় গণতন্ত্রের বিজয় হয়েছে এবং একটি 16-17 বছরের যে মাফিয়ার সরকার ছিল, অগণতান্ত্রিক সরকার ছিল, সে সরকারকে বিতাড়িত করে একটি সুন্দর পরিবেশে এই ছাত্র জনতার ফসল, আমি বলবো ছাত্র জনতার সাথে যে ছাত্রটা, বিশেষ করে ছাত্র আছে এখানে, আমানুল্লাহ আমান আছেন। আমি বলবো যে আজকে যে আপনার যে অনুষ্ঠানের যে আলোচ্যসূচি, সে আলোচ্যসূচি থেকে বলতে চাচ্ছি যে আমাদের আজকে আমি যে স্বেচ্ছাসেবক দল করছি, আমি কিন্তু ছাত্র রাজনীতিটা শুরু করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সে তরুণ অবস্থা থেকে আমরা আন্দোলন শুরু করেছি। প্রত্যেকটা অঙ্গ সংগঠনই তার সংগঠন শুরু করে ছাত্র রাজনীতি দিয়ে, এবং একটি সুন্দর সুষ্ঠু ধারায় রাজনীতির জন্যই কিন্তু ছাত্র রাজনীতিটা আসে। পরবর্তীতে আমাদের যারা সিনিয়র এবং বিএনপি এবং বিভিন্ন দলের, বাংলাদেশে যতগুলো দল আছে, পর্যায়ক্রমে একটা পর্যায়ে চলে আসে যারা সিনিয়র রাজনীতিবিদ হয়ে যায়, প্রবীণ রাজনীতিবিদ হয়ে যায়। একটাই কিন্তু কারণ থাকে, সেটা হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, দেশের মানুষের যে অধিকার ফিরে আনার লক্ষ্যে যে রাজনীতি, সেই রাজনীতিটাই কিন্তু চলমান এবং বহমান এই পর্যন্ত আছে।
আমি মনে করব যে আমি আমার ব্যক্তিগত মানে নিজের দিক দিয়ে বলি, আমি আমার ঢাকা ইউনিভার্সিটির সেশন ছিল 2000-2001 মহাস্মিন হল থেকে শুরু করি। তখন থেকে ফার্স্ট ইয়ার থেকে আমরা রাজনীতি শুরু করি, অদ্যাবধি পর্যন্ত কিন্তু আমরা রাজনীতির ভিতরেই আছি। কিন্তু রাজনীতিটা শুরু করেছি কিছু তরুণ অবস্থায়। আজকে এখানে যারা আছেন প্রত্যেকে কিন্তু ছাত্র অবস্থা থেকে রাজনীতি শুরু করেছেন, এবং স্বচ্ছ একটি রাজনীতি মানে ফিরে আনার জন্য, দেশে একটি গণতান্ত্রিক ধারা ফিরে আনার জন্য কিন্তু আমরা এই রাজনীতিটা করছি। কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা যেভাবে অগণতান্ত্রিক ভাবে দেশকে একটি মানে অন্ধকার জগতে ফিরে নিয়ে গিয়েছিল, এবং দেশের মানুষকে জিম্মি করে যে হাসিনা দেশকে যে উন্নয়নমূলক ধারায় না এনে এটাকে আরো পিছনের দিকে অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, সমস্ত কিছুতেই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে উনি দুর্নীতি করে দেশটাকে একবারে তলাবিহীন জুড়িতে নিয়ে গিয়েছিলেন। সেটার জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছি। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরুতেই সেনাপ্রধান থেকে দেশে যে একটি মানে মুক্তিযুদ্ধ, উনি কিন্তু মুক্তি স্বাধীনতা ঘোষণা করেছেন, পাশাপাশি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তারপরে কিন্তু একটা পরিবেশ ফিরে ফিরে এনেছিল এই দেশে। কিন্তু সেই গণতান্ত্রিক ধারাতে গিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন দল এ দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আসলে যে ক্ষমতায় যায়, এখন আমি বলবো যে এই আমাদের যে এই ছাত্র রাজনীতি, যারা ছাত্র আন্দোলন করেছে, আজকে যারা সরকারে বসে আছে, আমি বলবো যে তাদের রাজনীতির শুরুটা ছিল কিন্তু তাদের ভিতরে স্বচ্ছতা ছিল। ছাত্র জনতা মিলে কিন্তু আমরা এই সরকারকে একটি মাফিয়া সরকারকে বিতরণ করেছি। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে অদ্যাবধি পর্যন্ত তারা সরকারে বসে কিন্তু তাদের ভিতরে যে একটা ক্ষমতার লোভ অথবা ক্ষমতার প্রতি তাদের যে একটা দুর্বলতা, যে ক্ষমতা বসলেই মনে হয় যেন অনেক কিছু হয়ে যাবে। আসলে এই ধারা থেকে এরা কিন্তু একটি সংগঠন তৈরি করতে চাচ্ছে, যে সংগঠনটার পাশাপাশি আগামীতে যে নির্বাচন হবে, আগামী আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে এরাই কিন্তু সরকারে যেতে চাচ্ছে, এমন একটি টার্গেট নিয়ে, এমন একটি পরিকল্পনা নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগোচ্ছে। আসলে এটা এত সহজ নয়। বিএনপি শুরু থেকে আজকে বিএনপি যে দল গঠন করেছে, প্রায় আজকে দেখা যাচ্ছে 1978 সাল থেকে বিএনপি কিন্তু একটা সংগঠন তৈরি করেছে। আমাদের স্বেচ্ছাসেবক দল তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে 1980 সাল থেকে। অদ্যাবধি পর্যন্ত কিন্তু আমরা সংগঠনটাকে মানে ডে বাই ডে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। এটার ভিতরে কিন্তু অনেক যে আন্দোলন সংগ্রাম, ভালো দিন এবং এটা খারাপ দিন সবকিছু মিলিয়ে কিন্তু আজকে সংগঠনটা এই পর্যায়ে এসেছে। আজকে আমরা কিন্তু গণতান্ত্রিক ধারা একটা নির্বাচন চাই। এই নির্বাচনে আমরা সামনে নির্বাচন করব এবং দেশের জনগণের একটা ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করব। এই টার্গেট নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আজকে যারা ছাত্র আন্দোলন করছে হয়তো তারাও একটা নিরপেক্ষ নির্বাচন দিবে। নির্বাচন দিয়ে আমি মনে করব যে এখন তারা দল গঠন করে এই দলের আন্ডারে এরা নির্বাচন করবে এবং তারা নির্বাচিত সরকার গঠন করবে, এত কিন্তু সহজ নয়। আমি মনে করব যে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা যে সরকার গঠন করেছেন বর্তমানে, আমি আপনাদেরকে স্যালুট জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত আন্দোলন সংগ্রাম করে আজকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। কিন্তু এই আন্দোলন সংগ্রাম কিন্তু আমি বলবো যে আপনাদেরও ভূমিকা আছে, কিন্তু এই ভূমিকাটা কিন্তু শুধু আপনাদের একক না। আপনাদের সাথে আমি মনে করবো যে এখানে যে আমানুল্লাহ আমান আছে, এখানে ছাত্র রাজনীতি করে কিন্তু আজকে এই পর্যায়ে আছে। আমরা ছাত্র রাজনীতি করতে কিন্তু এসেছি বিগত 16-17 বছর, হ্যাঁ, আন্দোলন সংগ্রামের পরে কিন্তু আজকে এই রেজাল্ট এসেছে। এটা কিন্তু একদিন দুদিনে আসে নাই। পুঞ্জীবিত ক্ষোভ মানুষের ভিতরে যে ছিল, এই পুঞ্জীবিত ক্ষোভ কিন্তু 5 আগস্টে ফাইনাল রেজাল্ট হয়েছে। আমি বলবো ফিরে আসছি আপনার কথা থেকে টান দিয়ে আমি যাচ্ছি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাইয়ের কাছে যাচ্ছি। এই যে মামুন ভাই বললেন যে একটা স্বচ্ছতা ছিল প্রথম দিকে, সর্বদলীয় আওয়ামী লীগের বাইরে বিএনপি সহ সমমানা রাজনৈতিক দলদের ছাত্রদের সমন্বয়েই আপনার আন্দোলনটা হয়েছিল এবং সেই আন্দোলন থেকে এক দফা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। এখন ছাত্রদের মধ্যে সেই স্বচ্ছতাটা নাই। এখন তারা তাদের প্রতিনিধি সরকারের মধ্যে দিয়ে তারা এখানে তাদের মধ্যে লোভ জন্ম হয়েছে। আমান ভাই যে কথা ছিল যে ক্ষমতার লোভ, সেই ক্ষমতার লোভ থেকে তারা সাংগঠনিক ২০০ সাংগঠনিক থানা কমিটি তারা গঠন করেছে এবং ৪০০ কমিটি করেই ফেব্রুয়ারির মধ্যে তারা নতুন দল ঘোষণা দিবে।
তাদের কাছ থেকে এই স্বচ্ছতাটা আসলে কি আপনাদের সঙ্গে কোনো রাজনৈতিক কোনো বিভ্রান্ত বা আপনাদের কাছে কোনো বিভক্ত হওয়ার ফলে কি তারা কি বা কমিউনিকেশনের গ্যাপের কারণে কি তারা কি তাদের রাজনৈতিক নতুন দল গঠনের জন্য তারা আগ্রহ প্রকাশ করতেছে কিনা, বা তারা এই যে রাজনৈতিক দল গঠনের জন্য তারা সেই চেষ্টা লিপ্ত কিনা? ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন? জি। ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার যে বিদায় হলো, এখানে শব্দটি হচ্ছে গণ অভ্যুত্থান। বাংলাদেশে গত 15.5 বছরে যে শোষণ, যে নিপীড়ন, এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষ তার স্ব ক্ষেত্রে যে বঞ্চিত ছিল, শোষিত ছিল এবং এক শ্রেণীর দানবের দ্বারা নিষ্পেষিত ছিল, যার কারণে সাধারণ মানুষ মনে করেছে যে প্রত্যেকেই তার স্ব জায়গা থেকে অধিকার বঞ্চিত, এখানে কথা বলার স্বাধীনতা নেই। সেই জায়গা থেকে মানুষ ফুঁসে উঠেছিল। এই গণ অভ্যুত্থান হচ্ছে একটা, আমি যদি বলি একটা ফোড়ার মতো। আপনার শরীরে যদি ফোড়া হয়, ভিতরে যে প্রয়োজন অনেক কিছুই হয়, কিন্তু একটা সময় এটা একটা মুখ তৈরি হয়। সেই মুখটা কারো না কারো, মানে মুখ যদি খুলে দেয়, তখন ফোড়ার বিস্ফোরণটা হয়। এখানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, প্রথমে কোটা সংস্কার আন্দোলন নামে ছিল, পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে প্রথম দিন থেকে বিশেষ করে ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলে আমরা সর্বাত্মকভাবে এই আন্দোলনের সাথে ছিলাম, এবং একটি কৌশলগত কারণে যে আমাদের যারা পুষ্টির নেতা কর্মী আছে তারা যদি মিছিলের সামনে যায় তাহলে এটিকে সরকার ট্যাগ দিয়ে দিবে এবং আন্দোলনটি সফল হবে না। যেহেতু খুনি হাসিনার বিরুদ্ধে সবচেয়ে নিপীড়িত সংগঠন আমরা ছিলাম, হাসিনার বিদায় নিশ্চিত হয় এটা আমাদের প্রাণের দাবি ছিল। সেই জায়গা থেকে এবং শেষ পর্যন্ত এক দফা ঘোষণার পরে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে খুব দুঃখ লাগে যে যখন বৈষম্য বিরোধী আন্দোলনে অথবা নাগরিক কমিটির ব্যানারে কেউ বলে থাকেন যে একটি নির্বাচনের জন্যই এই গণঅভ্যুত্থান হয় না। তো শুধুমাত্র চাকরিতে কোটা পুনর্বহাল, মানে কোটা বাতিল করার জন্য কিন্তু আন্দোলনটি হয়নি। তাহলে সেটি যদি হতো তাহলে রিক্সাওয়ালা কেন জীবন দিল, গার্মেন্টস শ্রমিক কেন জীবন দিল? হ্যাঁ, তো একজন রিক্সাওয়ালা তো বিশেষ ক্যাডারের জন্য জীবন দেয়নি। তো বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এটি। আর আপনি যেটি বললেন যে আমাদের সাথে দূরত্ব হয়েছে কিনা, দেখেন আমি খুব স্পষ্ট করে বলবো যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা 5ই আগস্ট পরবর্তী সময়ে দুইবার আহ জেনারেল মিটিং কল করেছে। তো প্রথম যখন মিটিং ডেকেছে আমরা ছাত্র দলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আরেকটি ঝামেলা হয়েছিল ঢাকার হাবিবুর রহমান, একটু কোন একটা মিউট করলে মনে হয় ভালো হবে, হাবিবুর রহমান মোল্লা ডিগ্রি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভিতরে একটা আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হয়েছিল। সেখানে তারা আমাদেরকে ডেকেছে এবং ছাত্র দলের প্রতিনিধি হিসেবে আমি ওখানে গিয়েছিলাম। ওনারা যে কয়েকবার মনে করেছে না বিপদ সংকুল অবস্থা, প্রত্যেকবারই ডেকেছে ছাত্রদল এই গণ অভ্যুত্থানের অন্যতম সহায়ক শক্তি হিসেবে আমরা যেরকম অভ্যুত্থান সফল করেছি এবং আমরা চেয়েছি যে, এবং এখনো চাচ্ছি যে বাংলাদেশের স্বার্থে যাতে এই ঐক্যটা বিনষ্ট না হয়। এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু জনসভায় প্রকাশ্যে উনি বক্তব্য, সেমিনার সব জায়গায় উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেটাকে আমরা ধারণ করে আমরা কিন্তু ওনাদেরকে সহযোগিতা করতেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ এখন যে নাগরিক কমিটির কিছু নেতা কর্মীরা, ওনারা আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে যাদের রাজনীতির অভিজ্ঞতা, যারা দেশকে অনেক কিছু দিয়েছেন, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যাদের জীবন রাজপথে গেছে, তাদেরকে নিয়ে উদ্ধত্তমূলক কথাবার্তা ওনারা বলে থাকেন। এবং সেটাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে না, ওরা হয়তো বা ম্যাচুরিটির অভাব আছে, ওরা বলছে। আমরা কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না, আর আমরা মনেও করি না যে এরা বাংলাদেশের এমন কোন শক্তি হয়ে গেছে যাদের কথা আমাদের প্রতিক্রিয়া দেখানো উচিত। সুতরাং এইটা ওনাদের ভিতরে একটা ক্ষমতার অভিলাষ জন্ম নিয়েছে, ক্ষমতার ইচ্ছা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, যে সেই কারণে ওনারাও এইসব কথাবার্তা বলে থাকেন। আর রাজনৈতিক দল যে কেউ করতে পারে, আমাদের দলের হাইকমান্ড থেকেও বলা হয়েছে যে যে রাজনৈতিক দল করলে অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, কে রাজনৈতিক দল করলো না করলো এটা আমাদের জানা, মানে এটা আমাদের মাথা ব্যথার কারণ নেই। আমরা আমাদের নীতিতে আমরা জনগণের সাথে থাকার চেষ্টা করতেছি। জনগণ যদি মনে করে যে না বিএনপি কে দরকার, জনগণ ভোট দিবে দিবে না, আমাদের কোনো এখানে কিছু নাই। বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তবে হ্যাঁ, আমাদের একটি বক্তব্য আছে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে কিছুদিন আগে খুনি হাসিনা বিদায়ের আগে এদেশে একটা ভারতপন্থী সরকার ছিল। আজকে আবার দেখতেছি আমরা যে পাকিস্তান প্রীতি চলতেছে বাংলাদেশে।
কিন্তু আমাদের বার্তা খুব স্পষ্ট, আমরা এবং বিএনপি আমরা হচ্ছে বাংলাদেশপন্থী। হ্যাঁ, আমাদের এই আপনার বিএনপি মধ্যমপন্থী, মানে মধ্য মানে বাংলাদেশপন্থী, নয় মধ্যমপন্থী না, ইন্ডিয়া না পাকিস্তান। মধ্যমপন্থী না, আপনি স্পেসিফিক, আমরা বাংলাদেশপন্থী। আমাদের মানে ইসলামাবাদেও কোনো প্রেম নাই, নয়াদিল্লিতেও কোনো আমাদের আছে ভারসাম্যমূলক সম্পর্ক। আমাদের নেত্রী দেশ আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। সুতরাং আমরা সেই নীতিতে বিশ্বাসী আছি। আমার দেশের একটা শস্য সেখানে বিক্রি হবে, তারা এখানে বিনিময় প্রথা, ওনাদেরটা আমরা 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 আনবো বিনিময় প্রথা। এখানে কোনো আধিপত্যবাদী শক্তির আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে কিছু পাকিস্তান প্রীতি বাংলাদেশে চলে। আমি আর 1 মিনিট নিয়ে শেষ করতেছি। যেমন এই ডিসেম্বরের প্রেক্ষাপটে বাংলাদেশে 2টা কনসার্ট হলো যে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, সেখানে পাকিস্তান থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছে। আবার আমরা দেখেছি যে এর আগে ভারত থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান উনি একটি কনসার্ট করেছেন, আপনি দেখবেন যে সেই মানিক মিয়া বিরুদ্ধে সেই কনসার্টের নাম ছিল সবার আগে বাংলাদেশ, এবং সেখানে বাংলাদেশের সকল শিল্পীরা ছিল। সুতরাং আমাদের বার্তা খুবই স্পষ্ট, এখানে কে রাজনৈতিক দল করলো, কে কি করলো সেটা বিষয় না, জনগণ কি চায় সেই স্পিরিটকে ধারণ করে। এবং জুলাই অভ্যুত্থানের যারা আমি আপনাকে এই কথা এই প্রসঙ্গটা বলে শেষ করতেছি যে 71-এ যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। 71-এও কিন্তু বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা দেখেছি তৎপরবর্তী সময়ে একটি পরিবার শুধু মুক্তিযুদ্ধকে, ওনারা এটার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে নিয়েছিল যে ওনারাই সবকিছু করেছেন এবং আওয়ামী লীগ করেছে, যার কারণে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল। আবার আজকে যারা এই জুলাই অভ্যুত্থানে যারা ক্রেডিট নেওয়ার জন্য যে ওনারাই সবকিছু করেছেন, এদের বিরুদ্ধে কিন্তু মানুষ একসময় রাস্তায় দাঁড়িয়ে যাবে। সুতরাং আমরা চাচ্ছি না সেই দিনটি দেখার জন্য, আমরা চাচ্ছি যে গণমানুষের যে আকাঙ্ক্ষা যে একটি গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটের প্রতিফলন হবে, সেই সরকারের মধ্যে যারা ক্ষমতা আসবে তাদের সাথে কাজ করার জন্য বিএনপি বদ্ধপরিকর রয়েছে। না আমান ভাই, আমার আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে এই যে ছাত্ররা আপনারা একসময় সবাই সম্মিলিত আন্দোলনে আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছিলেন, সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে অন্য দেশে চলে গেছে। এখন যে ক্ষমতার লোকটা যে ছাত্রদের 3জন প্রতিনিধি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3জনকে দেওয়া হয়েছে সেখানে, এবং বাকি আরো 2-3 জন যারা নেতৃত্ব দিচ্ছে, সেটা আপনারা জানেন কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের মুখ থেকে, উভয়ের মুখ থেকে আসতেছে একেবারে সরাসরি, কখনো সরাসরি বলে থাকে, কখনো ঘুরিয়ে ফিরিয়ে বলে থাকে ছাত্র দলকে দায়ী, মানে দায় দিয়ে থাকে যে এগুলোর জন্য ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে ছাত্র দলের। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, আমি বলছি আপনাকে, না, বিষয় হচ্ছে আমার শেষ প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে এই যে পাকিস্তান এবং ইন্ডিয়া প্রীতি, মানে বাংলাদেশের মানুষের মুখে আসলে এই কথাটা আমরা শুনতে পাচ্ছি যে ছাত্র যে 3জন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আছে, তাদের কেউ ভিতরে আওয়ামী লীগের পক্ষে কাজ করে, কেউ ভিতরে অন্য ইসলামিক দলের পক্ষে কাজ করে বিএনপি কে মাইনাস করার জন্য। অর্থাৎ ছাত্র দল বা বিএনপির উপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটে থাকে সেগুলো দায়ভার ছাত্র দলের উপর চাপিয়ে দিয়ে তারা বিশেষ সুবিধা নিতে চাচ্ছে। এটা কি আসলে সত্য কিনা? আমরা এই বর্তমান পরিস্থিতিটা উপভোগ করতেছি কিরকম। আপনি 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন গংরাও চেয়েছিল তারেক রহমান সহ বিএনপি কে ভেনিশ করে দিতে। তারপরে এই ফ্যাসিস্ট হাসিনা 17.5 বছর চেষ্টা করেছে, পারেনি। লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার নেতাকর্মী গুম খুম, এসব ইতিহাস আপনারা সবই জানেন। তো আজকে আমি তো বললাম যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। আজকের এই যে যারা অর্বাচীন বালক, যারা আমাদের সিনিয়র নেতা এবং বিএনপি নিয়ে কথা বলে, এদের আমরা চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান ওই যে শিশির ভট্টাচার্য তাকে নিয়ে একটি কার্টুন এঁকেছিলেন, তিনি বলেছেন যে না, আপনি আপনার এই কাজ চালিয়ে যান, আপনার ওনাকে আর উৎসাহ দিয়েছেন। সুতরাং এই ধরনের গণতন্ত্র আমরা পছন্দ করি। আপনি ওরা কে কি বললো এটা নিয়ে বিএনপি আসলেই মাথা ব্যথা নেই, কারণ ওরা এগুলি বলতেছে আলোচনায় আসার জন্য। এই যে আমি নাম বলতে আমার চাচ্ছি না, এই যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে ওই যে ডার্বি নাসির বলে চিনে, টিএসসি তে ডার্বি সিগারেট মিগেট টেনে মেনে খেত। তো এরা আলোচনায় আসার জন্য বড় বড় নেতাদেরকে নিয়ে কথা বলে, যারা জাতীয় ফিগার, যে যাতে মানুষ বলে যে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে কে কথা বলে, আলোচনায় আসার জন্য। এরা ইউনিয়নের মেম্বার ইলেকশন করতে গেলে এদের জামানত বাজেয়াপ্ত। সুতরাং এদের বিষয় নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। এরপরে যারা এই যে অন্যান্য যারা কথাবার্তা বলে, আর আপনি যেটা প্রথমে মানে অফলাইনে আমাকে একটা কথা বলেছিলেন, একটু আগেও আপনি ইঙ্গিত দিয়েছেন, দেখুন ছাত্রদল অনেক বড় একটি ছাত্র সংগঠন। এখানে আমরা বলছি না এখানে সব ফেরেস্তা। আপনার ফ্যামিলিতে যদি আপনারা 7 ভাই বোন থাকেন বা মনে করেন 10 ভাই থাকলেন, এর মধ্যে কেউ অপরাধ করতেই পারে, কিন্তু আপনার বাবা মা গার্ডিয়ান হিসেবে সেটার বিচার করছে কিনা, দ্যাট ইজ ফ্যাক্ট। আমাদের এখানে ছাত্র দলের কেউ অপরাধে জড়িয়ে যেতেই পারে, আমরা তো বলছি না যে কেউ অপরাধে জড়ায় নাই। 16-17 বছর বঞ্চিত হয়েছে, অপরাধে জড়াইতেই পারে।
তো সেটা দেখার পরে বিএনপি তথা ছাত্রদল এর হাইকমান্ড তারা ব্যবস্থা নিচ্ছে কিনা, দ্যাট ইজ ফ্যাক্ট। আমরা একমাত্র ছাত্র সংগঠন যারা আমাদের বিপদগ্রস্ত দুই একজন নেতা কর্মীকে আমরা তো বহিষ্কার করেছি, তারপরে মামলা দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছি। সুতরাং আপনাকে সংশোধনের জন্য যে আমরা যে কাজগুলি করতেছি সেগুলিকে প্রশংসা করতে হবে। শুধুমাত্র এই যে যারা একটি গোপনে আত্মগোপনে থাকা ছাত্র সংগঠন, যারা নিজেদের পরিচয় প্রকাশ করে রাজনীতি করার সাহস দেখাতে পারে না, সেই ইমানি শক্তি ছিল না, আজকে হঠাৎ করে এরা ছাত্র দলের পিছনে লেগেছে। কারণ ছাত্র দল বড় গাছ, এখানে ঢিল মারবে, ওইটা আমরা মেনে নিয়েছি। কিন্তু আপনি সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমরা তো বলেছি যে আমাদের এখানে কেউ বিপদগ্রস্ত হতেই পারে। আমরা তো কিছুদিন আগে শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবের বিষয়ে আমার একটা টকশো ছিল, তো উনি নিজে বলতেছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উনি গিয়েছেন, ডিসি কে এইভাবে ট্রান্সফার করা হয়েছে, ডিসির সাথে উনি কথা বলেছেন। তা আমি বললাম যে ভাই, এটা কি আপনার দায়িত্ব দেশের? আপনার তো ওইখানে কোনো স্টেক হোল্ডার না গাজীপুর মহল। আমি শেষ করতেছি। তার মানে ওনারাও যায়, জামাতও যায়, এই বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটির এরাও যায়, বিএনপির লোকজনও যায়, কিন্তু নিউজটা হচ্ছে আমাদেরকে নিয়ে। কারণ ওই যে সবাই মিলে যদি ছাত্রদলকে একটু করা যায়, তাহলে তাদের মনে করেন যে এই যে গোপনে গোপনে যে প্রেম করে সেটা ভালো চলবে আর কি। কিন্তু আমাদের কোনো গোপন প্রেম নাই, আমাদের সবসময় সবকিছু ওপেনে ছিল, এখনো আমরা ওপেনে করতেছি। ছাত্রদল খুনি হাসিনার এই যে ফ্যাসিজমের সময়, গতকালকে চ্যানেল আই আমার একটা সাক্ষাৎকার, আজকে দেখবেন যে একটু 11টার সময় দেখাবে যে রাজনীতিবিদদের জেল জীবন। আমাকে 19 দিন একটানা রিমান্ডে রাখছে গত 23 অক্টোবর, গত 28 অক্টোবরের এই 2023 সালে। নির্মম নির্যাতন করার পরেও আমরা তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে একটা মানে কথা ওই টিভির বের করতে পারে নাই, আবার বের হয়ে আমরা স্লোগান দিয়ে পার্টি বসে গেছি। সুতরাং গোপন প্রেম ছাত্রদল কখনো করে না। তো যারা গোপনে ছিল আজকে ওই সময় ছাত্রলীগের সাথে মিলিত হয়ে বিভিন্ন অপকর্ম করেছে, আজকে আবার ওপেন হয়ে সেই ছাত্রলীগকে রক্ষার জন্য যারা কাজ করতেছে, তাদের মুখ থেকে যেসব বাণী আসে সেই বাণীকে মাথায় নিয়ে আমরা আমাদের সময় অতিবাহিত করতেছি না। এগুলি টকশোতে আসলে আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করেন, সে উত্তর দেওয়া লাগে, কিন্তু এইগুলি নিয়ে আমরা মাথা ভাবতেছি না। আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশাকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমান ভাই, আমাদেরকে আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আমি যাচ্ছি এখন আমি একটু বিদায় নিতে চাচ্ছি ভাই, প্লিজ যদি জি, আপনার আমি সময় এজন্য দেন। আপনার কাছে একটু সময় নিয়েছি। আপনি আগে বলেছেন যে আমি গুরুত্বপূর্ণ আরেকটা টক শো বা অন্য কোনো কাজে আপনি স্কেডিউল আমি আছে যার বাংলাদেশের কারণে প্রযুক্তি। তো আপনাকে ধন্যবাদ সবাইকে আমাদেরকে গুরুত্বপূর্ণ আসসালামু সময় আলাইকুম। দিয়েছেন। ভালো থাকুন, দেখা হবে আবার। আমি আমি যাচ্ছি একটু এখন। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বের হইতে হবে। জি জি, আসসালামু জি, আলাইকুম। জি, থ্যাংক ইউ। আমি যাচ্ছি এখন অ্যাডভোকেট নীলু, আ তিনি এলডিপির আইন বিষয়ক সম্পাদক। তারপর আমি মামুন ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। আমি এর মধ্যে মামুন ভাইয়ের কাছে আমি স্কিপ করব। অ্যাডভোকেট নীলুর কাছে আমার প্রশ্ন এই যে বাংলাদেশে আপনি একাধারে একজন আইনজীবী এবং একটা রাজনৈতিক দলের আপনি আইন বিষয়ক সম্পাদক। আপনার ২ টা দৃষ্টিকোণ ২ জায়গায়। পাবলিকের সাথে একরকম, আপনার দলের দৃষ্টিকোণ তার একরকম। এই যে নতুন দল গঠনের তারা যে প্রক্রিয়া করছে, তাদের কিন্তু ১ম এই এই বিষয়টা ছিল না যে তারা নতুন কোন দল গঠন করবে। এখন ২০০ সাংগঠনিক থানা কমিটি করার পরে ৪০০ কমপ্লিট করে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিবে জাতীয় নাগরিক কমিটি। ফেব্রুয়ারিতে তারা দল পূর্ণাঙ্গ কমিটি তারা ঘোষণা করবেন। আসলে কি বাংলাদেশের আইনে কি বলে? রেজিস্ট্রেশনের আগে কি নতুন কোন রাজনৈতিক দল ঘোষণা দিতে পারে? অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত আলোচকবৃন্দ এবং আজকে আমাদের সম্মানিত সঞ্চালক এবং আমাদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম স্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, নতুন যে ছাত্ররা দল করতেছে, নতুন দল আসলে করা যায় কিনা নিবন্ধনের আগে, আমি আসলে এই কথাটির উত্তর দেওয়ার আগে আমি একটু বলতে চাই, আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি দেখবেন দীর্ঘ 17 বছর বিরোধীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যখন এদেশে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যে ফুঁসে উঠেছিল, তারই প্রতিশ্রুতিতে আপনি দেখবেন বাংলাদেশে যে কটা অবৈধ নির্বাচন হয়েছে এবং গত যে 7ই জানুয়ারি 2024-এ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা দেখেছি
ফ্যাসিস্ট শেখ হাসিনা একটি প্রশাসন যন্ত্রকে দাঁড় করিয়ে এবং একটি নির্বাচনী কাঠামোকে তিনি তিনার নিজের পক্ষে উপস্থিত করে এদেশের মানুষের আশাহত করেছে। এবং আপনি দেখবেন এদেশে 10% লোকও কিন্তু ভোট প্রদান করেন নাই, অথচ সেই নির্বাচন কমিশনার 41% দেখিয়ে এই নির্বাচনকে, শেখ হাসিনা নির্বাচনকে বৈধ করেছে। আমরা সে সময় ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে আমরা ফেসিবাদী, আমরা বিএনপির সাথে যুগপথ করেছি এবং সেই যুগপথের মাধ্যমে আমরা নানান কর্মসূচি পালন করেছি এবং সেই কর্মসূচির মধ্যে আমরা সেই 7ই জানুয়ারিও আমরা মাঠে ছিলাম, তার পূর্ব ছিলাম, তারপরেও এই আন্দোলন, কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম থেকে আমরা বক্তব্য দিয়ে আমরা রাজপথে আমরা মানুষকে বুঝাতে চেষ্টা করেছি যে শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী সরকার, এই না জনগণের আমার সরকার নয়। প্রশ্ন নীলু ভাই আমার প্রশ্ন শেখায় না, শেখ হাসিনা যে কি ছিল সেটা বাংলাদেশ সহ সারা বিশ্বে সবাই জানে। আপনার প্রশ্নে আমরা আসতেছি। তা এখন আমরা সেই 5ই আগস্টের পরে যখন সেই ফ্যাসিবাদীদের পতন হলো, সেই ফ্যাসিবাদীদের পতনের পরে বাংলাদেশে একটি অনৈক্য সৃষ্টি হলো, একটি অনৈক্য দেখা দিল। এই অনৈক্য কিসের অনৈক্য? একটি রাজনৈতিক অনৈক্য দেখা দিল। আপনি দেখবেন বিএনপি বলেছিলেন যে আমরা সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার করব। যখন আমাদের 5ই আগস্টে যখন সরকার পতন হলো, পতনের পরে এই দেশ 3 দিন অরক্ষিত ছিল, তখন ছাত্র জনতার পক্ষ থেকে ডক্টর ইউনূস মহোদয়কে তিনি ক্ষমতায় বসানো হলো। কিন্তু ডক্টর ইউনূস মহোদয় সেই বাংলাদেশে সাথে বোঝাপড়া না করে তিনি ক্ষমতার মসনদে বসে গেলেন এবং সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তিনি এখন রাষ্ট্র পরিচালনা করছেন এবং এই যে রাষ্ট্র পরিচালনা করছে এবং রাষ্ট্র পরিচালনা আপনি দেখবেন, যদি এই দেশে বহুদলীয় গণতন্ত্রের দেশ, এই দেশে গণতন্ত্রের আবহমান প্রভাব রয়েছে। এই আবহমান যে প্রভাব, এই প্রভাবে যে কোনো দলই রাজনৈতিক দল সৃষ্টি করতে পারে এবং সেটা নিবন্ধনের মাধ্যমে তার রাজনৈতিক রেজিস্ট্রেশন চূড়ান্ত করতে পারে। সেটা কোনো দোষের কিছু না, কিন্তু রাজনীতি আপনি করবেন, কিন্তু যে ভবিষ্যৎ পরিকল্পনা, এই ফ্যাসিবাদীদের পতন হওয়ার পর বাংলাদেশের যে রাষ্ট্র ভাবনা, মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি নতুন সুষ্ঠু অবাধ ইনক্লুসিভ নির্বাচনের জন্য যে ব্যবস্থাটুকু করার দরকার, সেই ব্যবস্থাটুকু থেকে আমরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছি। আমাদের রাজনৈতিক অনেকের জায়গা থেকে আমরা ক্রমশ পিছিয়ে পড়ে যাচ্ছি। আর যারা এখন রাজনৈতিক দল তৈরি করছে, তারা রাজনীতি, আমরা দীর্ঘদিন রাজনীতি করছি মানুষের যে ভোটাধিকার প্রয়োগের জন্য, মানুষের অধিকার করার জন্য। আজকে নতুন রাজনীতি যারা করতে আসবে, তারা যদি এদেশের মানুষের কাছে যেতে পারে বা মানুষকে তারা যদি বুঝাইতে পারে, নতুন বাংলাদেশের স্বপ্ন যদি দেখাইতে পারে, তাহলে সেখানে মানুষ তাদের পক্ষে ভোট দিতে পারে। সেটা নিয়ে আমি ভাবছি যে আগামী বাংলাদেশে যে একটি নতুন নির্বাচন হবে, সেই নির্বাচনটা কোন আঙ্গিকে হতে পারে। আপনি দেখবেন আজকে আমাদের প্রশাসন ব্যবস্থা এখনো গতিশীল হয়নি। আমরা কোনো অফিস আদালতে গেলে সেখানে আমরা দেখি যে অফিসার নাই, স্থান নাই, অমুকে বদলি হয়ে গেছে, কেউ থাকবে। এই যে ব্যবস্থাগুলো, তারপরে দেখেন অন্তর্বর্তী সরকার আজকে যে সংস্কার ব্যবস্থাগুলো করছে, এই সংস্কারের যে প্রস্তাবগুলো আছে, এই প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক যে স্টেক হোল্ডার যারা আছে, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করতে হবে। এবং একটা দেখেন, আপনি দেখেন একটি ফ্যাসিস্ট পতনের পরে আমাদের একটি রাজনৈতিক অনৈক্য যদি হয়, তাহলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়ে যাবে। কারণ এই শেখ হাসিনা এই দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে এবং এই দেশটাকে ছাত্র হত্যার মাধ্যমে সারা পৃথিবীকে জানান দিয়েছে যে বাংলাদেশে কিভাবে ক্ষমতার জন্য একটি গোষ্ঠী, একটি সন্ত্রাসী চক্র, একটি আওয়ামী ফ্যাসিবাদী চক্র কিভাবে ছাত্র জনতা এবং বিরোধী রাজনীতিবিদদের উপর যেভাবে করা হয়েছিল, যা ইতিহাসে বিরল। তাই আমি মনে করি যারা রাজনীতি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি কোনো সরকারের কোনো সহযোগিতা নেবেন বা সরকার আপনাকে প্রমোট করবে, নানান অর্থ যোগান দিবে, সেটা সেটা নিয়ে নানান বিভক্তি থাকতে পারে। সেক্ষেত্রে ধন্যবাদ সরকার ধন্যবাদ নীলু ভাই, আমি পরে আসছি। আমি একটু সংক্ষিপ্ত সময়ের জন্য
আমি সংক্ষিপ্ত সময়ের জন্য চলে যাচ্ছি। হাসানুর রহমান হাসু তিনি বাংলাদেশের মাগুরা জেলা থেকে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা কমিটির। আমি ঠিক একটা ডিফারেন্ট কোশ্চেন নিয়ে আমি যাচ্ছি সেখানে। যেমন আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা ছিল, আপনাদের দলের নেতা কর্মীদের প্রতি যদি কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আইনিভাবে মোকাবিলা করুন, নিজের হাতে কোনো আপনারা কোনো আইন তুলে নেবেন না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই একটা ডিফারেন্ট চিত্র, এবং আওয়ামী লীগের থেকেও কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র প্রতিনিধিরা নানা ঘটনা ঘটার পরও বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর দায় দিচ্ছে। কোথাও কোথাও আমরা এমন বিচ্ছিন্ন ঘটনা দেখেও থাকছি যে মানে আপনাদের নেতা কর্মীরা এমন ধরনের কোনো অনৈতিক কাজের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটে থাকে, এগুলো তারা জড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে মফস্বলের কিছু চিত্র দেখা যাচ্ছে। আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? মফস্বল যারা আপনারা আছেন, নেতৃত্বে যারা আছেন। ধন্যবাদ। আমি আপনার প্রশ্ন থেকে আমি স্কিপ করে মামুন ভাইয়ের কাছে আমি যাব। মামুন ভাই আপনার আনমিউট করেন, আমি আপনার কাছে পক্ষ থেকে আমাদেরকে উপস্থিত করার জন্য, আমাদেরকে আপনাদের এই টক শোতে আনার জন্য মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ও আমার অন্তরস্থল থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আসলে সবার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সব সকল শহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত কাছের বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন ভাই। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান ভাই। আমি দেখেছি আমাদের কাছ থেকে লিভ নিয়েছেন কিছুক্ষণ আগে। আমান ভাইকে আমি দেখেছি কিভাবে ছাত্রদেরকে সুসংগঠিত করে এই ফেসিবাদী খুনি হাসিনার আন্দোলনে পালন করেছে। যাই হোক, আমাদের মাঝে কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম ভাই সহ আজকে যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, আমি সকলকেই শুভেচ্ছা জানাই। আসলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত ও ইতিবাচক পরিবর্তন এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্জনে এখন তরুণ নেতৃত্ব আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক সাংস্কৃতিক ধারা এখনো কেন জানি গড়ে ওঠেনি, কিন্তু ফিরে তাকালে দেখতে পাই 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযোদ্ধা তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং 24 জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের খুনি হাসিনা সরকারের পতন। এটা কিন্তু সম্ভব হয়েছিল তরুণ নেতৃত্বদেরকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্বের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশের মানুষ কোনোদিনও ভুলবে না। এর পিছনে কিন্তু একটি শক্তি ছিল। শক্তিটা ছিল যারা আমরা দীর্ঘ 16-17টা বছর বিশেষ করে যুদ্ধ করে আসছিলাম। আমরা কিন্তু তৃণমূলে যারা আমরা রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমরা কিন্তু কোনোদিনও একটি রাতের জন্য হলো আমাদের নিজের বাড়িতে, নিজের পিতামাতার কাছে, নিজের সন্তানের কাছে আমরা কিন্তু থাকতে পারিনি। আমরা কিন্তু যারা জাতীয়তাবাদী শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমরা বিগত দুঃসময়টা পার করেছি। আমাদের কিন্তু লক্ষ্য ছিল একটাই, এদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে দেশের মানুষকে, দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার, মৌলিক অধিকার আমরা ফেরত দেব। আমরা কিন্তু সেই আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন তিনি দেশের বাহিরে থেকেও বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য আমাদেরকে সুসংগঠিত করে আমাদের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে নতুন
নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। জি, আমরা কিন্তু এটা এখানে এটা আমরা দেখে আসছি যে তারেক রহমানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেই তরুণ নেতৃত্বকে কাছে টানার চেষ্টা করছে এবং আজকেও তিনি ভার্চুয়াল একটা বক্তব্য রেখেছেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। তিনি আমরা কিন্তু বলছেন যে ছাত্র সমাজকে ছোট করে রাষ্ট্রীয় দল দেখছি গঠন না। করলে জনগণ হতাশ হবে বলে তিনি আজকে তার বক্তব্যে বলেছেন। তিনি সবসময় তারুণ্যের পথে ছিলেন, এটা আমরা দেখে আসছি। কিন্তু আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে এই যে তৃণমূলে গণতন্ত্রের চর্চা, আপনারা কি চোখে দেখছেন সেটা? আমি কানেক্টিং করছি আপনার সঙ্গে মামুন আব্দুল্লাহ ভাইকে। মামুন আব্দুল্লাহ ভাই তিনি যে কথাগুলো বলে গেলেন, এর মধ্যে কিন্তু অনেক কথা তিনি ইতিহাস টেনে আনছেন। আমি আবার ফিরে আসবো হাসান ভাইয়ের কাছে, আপনি জানিয়ে থাকবেন। আপনার নেতা তিনি সিনিয়র নেতা, আমি তার কাছে যাচ্ছি। এই যে ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের একটা নানান সময় অভ্যুত্থান তৈরি হয়েছে। বাংলাদেশ ভাষা আন্দোলন, স্বাধীনতা, তারপর আপনার স্বাধীনতার পরে নব্বই অভ্যুত্থান। এরপরে আপনার এই ৭ই নভেম্বর আরেকটা ঘটনা ঘটছিল। আ ২৪ এর যে ঘটনা, এগুলো আসলে সবকিছু একের পর একটা মানে ধারাবাহিকভাবে আমি মনে করি যে এটা ঘটে আসছে। কারণ বাংলাদেশের শাসন ব্যবস্থাটা আসলে সেভাবে জনবান্ধব হয়ে ওঠে নাই তার ফলে। তো এই যে গণতান্ত্রিক চর্চাটা, আমাদের আজকে যে প্রশ্নটা ছিল, আসলে আপনাদের যে গণতান্ত্রিক চর্চাটা বলতে আপনারা কি নির্দেশনা আপনাদের? আপনাদের কি সেই তৃণমূলের আপনার কানেক্টিং এ, যেহেতু আপনি একটা দলের স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বে, উনি হলেন এক স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। সারা দেশে আপনাদের কি বার্তা? ছাত্রদলের থেকেও ছাত্রদলের আমরা বিভিন্ন বিষয় আমরা শুনতে পাই। স্বেচ্ছাসেবক দল আরো অন্যান্য অঙ্গ সংগঠন শুনতে পাই এবং এখন আমি মনে করি যে বিএনপির এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে আপনার এর অন্তর্বর্তীকালীন সরকারের ৩ জন উপদেষ্টা সহ তাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে এই সংঘর্ষ, মানসিক দ্বন্দ্ব এবং কোনো কিছু ঘটলে তারা বিএনপির উপর কেন দায়ভারটা দেয়? তারা কি এই গণতন্ত্র যে তারা চর্চার কথা বলে, এই গণতন্ত্র তারা বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা করতেছে কিনা? এবার আবার তাদের ফ্যাসিবাদের মতো তাদের সেই মানসিকতা সে ধারণ করতেছে কিনা তারা? মুকুল ভাই মামুন আমাকে ভাই। জিজ্ঞাসা করছেন? জি, আমাকে? আপনার কাছে প্রশ্ন ছিল। হ্যাঁ, ধন্যবাদ মুকুল ভাই। আমি আসলে আপনার আমি থেকে স্কিপ করব হাসান ভাইয়ের কাছে। হ্যাঁ, 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 আমি আসলে একটু বলতেছি। দেখেন ১৯৪৭ সাল থেকে মানে ভারত থেকে যখন আরেকটা ভারত ভাগ হয়ে যায়, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা এক দেশে পরিণত হই ৪৭-এর পরে। এরপরে এইটা থেকে ৫২-এর ভাষা আন্দোলন, যখন ভারত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে থাকে, তখন ৫২-এর ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, তখন কিন্তু আমরা বিজয় হয়েছি। পরবর্তীতে আপনার ৭১-এর যে স্বাধীনতা, ঠিক আছে, এই ৭১-এর স্বাধীনতা আমরা বিজয় হয়েছি। এখন ৬৯-এর গণ অভ্যুত্থান আছে পাশাপাশি। এরপরে লাস্ট আমাদের কি স্বৈরশাসক এরশাদের আমলে স্বৈরশাসনের আরেক বিদায়, যেটা সব দল মিলে করেছিল। লাস্ট ২৪-এর ৫ আগস্টের যে আমাদের বিজয়, সবগুলো বিজয় একই সূত্রে গাথা। এখানে আপনাদের যে আজকে যে আলোচ্য সূচি, তৃণমূলের রাজনীতি, গণতন্ত্রের চর্চা, মানে একটা দেশে তৃণমূল থেকে রাজনীতিটা কেন, গণতন্ত্রের চর্চাটা কেন? আমরা একেবারে সোজা সাপটাই বলতে পারি, গণতন্ত্রের চর্চা করেই আমাদের দেশ, যে ভৌগোলিক দেশটা, এই দেশটা মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে, প্রত্যেকটা মানুষের মনের আবেগ মিশিয়ে যাতে একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত কিছু থাকবে, যেটার পরিপ্রেক্ষিতে আমাদের এই ২৪-এর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে বিএনপির ৩১ দফা রূপরেখা সাজিয়েছেন, এই ৩১ দফার মধ্যে কিন্তু রয়ে গেছে। কিভাবে? এখানে কিন্তু মানে যদিও ৩১ দফা খুব শর্টকাটে বলেছে, কিন্তু এখানে কিন্তু একেবারে বিস্তারিত এখানে আলোচনা করে আছে যে এই ৩১ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, একটা দেশ স্বয়ংসম্পূর্ণভাবে মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যথেষ্ট। এবং দল ও মত নির্বিশেষে প্রত্যেকটা মানে মানুষ যদি, এবং প্রত্যেকটা সংগঠন যদি, বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো দল আছে, প্রত্যেকটা দল যদি এই আঙ্গিকে যদি আগায় যায়, তাহলে দেশের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকার কথা না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের ধর্মীয় লোক আছে, যত রকমের আপনার আমি বলবো যে সংগঠন আছে বিভিন্ন মতাদর্শী, হ্যাঁ, এর মধ্যে আপনার বিভিন্ন ধর্মীয় আছে, যেটা আমরা দেখতেছি যে জামাতে ইসলাম সহ আমাদের মুসলমান যে অন্যান্য ধর্ম,
এখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু চলতে পারি। এই 31 দফা যদি আমরা ফলো করি, আসলে একটাই মূল কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে ভেদাভেদ, এখানে যে বৈষম্য যে থাকে, হ্যাঁ, মানে ভালো, আমি যদি স্পষ্ট ভাষায় বলি যে বৈষম্যটা কি ভালো এখন কি বৈষম্য মানে মন্দ, যে ছাত্ররা কি বৈষম্য কালো তৈরি করতেছে সাদা, নাকি? ঠিক আছে, সবকিছু মিলে, ঠিক আছে। তো এখানে যদি আমি একবার সোজা সাপটা যদি বলি যে দেখেন, মানে একটা মানুষ চলার জন্য, ভালো হয়ে চলার জন্য, ভালোভাবে সংগঠন চালার জন্য ওই অন্য কোনো কিছু রাজনীতি করতে হয় না। সুন্দর সুশৃঙ্খল ভাবে যদি তার মেধা দিয়ে, হ্যাঁ, একেবারে সুন্দরভাবে যদি আমরা যদি ফলো করি, যে যদি পড়াশোনা করি, যে আমি এক বাক্যে বলি, যদি পড়াশোনা করি, যে আমাদের যারা বইগুলো লিখেছেন বিভিন্ন বিজ্ঞ বিজ্ঞ লোক, আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি, যে আমাদের জ্ঞানটা যদি বেশি থাকে পড়াশোনার প্রতি, আমার বিশ্বাস কোনো মানুষের মধ্যে কোনো কিছু নিয়ে ভেদাভেদ থাকবে না। সেটা রাষ্ট্র হোক, সেটা অর্থনীতি হোক, এটা ওই যে সাদা মানুষ হোক অথবা কালো মানুষ হোক। কিন্তু মামুন ভাই, এটা তো একেবারে বইয়ের ভাষা বললেন। এই যে আপনি দপ্তর সম্পাদক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির, তিনি হলেন একটা জেলা জি কমিটির সাংগঠনিক সম্পাদক। আপনাদের ভারপ্রাপ্ত জি জি চেয়ারম্যান একরকম নির্দেশনা দেয়, আপনাদের আরেক আপনাদেরও সেম নির্দেশনা থাকে। আপনাদের কি আসলে যে ওই নির্দেশনাটা যে মানে মফস্বল পর্যায়ে বা শাখা পর্যায়ে আপনাদের কতটুকু বাস্তবায়ন হয়, সেটা কি আপনারা তদারকি করেন কিনা? এবং সেটা যদি না, করে থাকেন, তদারকি। হুম তাহলে আপনার হুম মফস্বল মানে জেলা কমিটি বা উপজেলা কমিটি থেকে কি ধরনের আপনার জবাবদিহিতা নিয়ে থাকেন? সেটা এক ধরনের প্রশ্ন আসে এখানের মধ্যে। যেমন হুম এখন ছাত্রদল, আমি দেখছি, আমি ছাত্রদলের কথাই বলি। এখন ছাত্রদলের নানা কিছু সামনে আসে। সিলেটে একটা হুম রিসোর্ট কাণ্ডে সেখানে ছাত্রদলের কয়েকজনকে আ মেইন আসামি করে ৩০০ জনকে ঢালাওভাবে দিছে। আরেকজন ছাত্রদলের হুম, সম্ভবত সহসভাপতি বা জয়েন্ট সেক্রেটারি কে যে এলিফ্যান্ট রোডে একটা ব্যবসায়ীর সাথে ঝামেলা নিয়ে। তো যাকে কোপানো হইছে, এটা আমরা নিউজে দেখছি যে বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে নানান অনৈক্যে মানে নানান কারণে এই ঘটনাটা ঘটছে। কিন্তু আমরা আবার এটাও নিউজে দেখেন। দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুম ছাত্রদল করতেন। এখন আরেক ছাত্রদলের উপরে এই দায়ভারটা আসলো। কেন ছাত্রদলের উপরে দায়ভারগুলো আসলো? ছাত্রদল কিন্তু স্বেচ্ছাসেবক দলের কিন্তু বাইরে না। স্বেচ্ছাসেবক দলের মানে সেই ছাত্রদলের উপরেই কিন্তু স্বেচ্ছাসেবক দল। ছাত্ররাই কিন্তু পরে স্বেচ্ছাসেবকের মধ্যে আসে। এই নির্দেশনা আমি এই যে আপনার কেন্দ্র থেকে এমন কিছু, এটা কিন্তু ধরেন এটা আপনার বিষয় না। এই ব্যবস্থাটা ছাত্রদল নিবে। আপনার স্বেচ্ছাসেবক দল কেউ করলে স্বেচ্ছাসেবক দল নিবে। যার কারণে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন ভাগ করে দেওয়া হইছে। যে বিষয়গুলো আপনাদের যে জবাবদিহিতার আওতা, এই যে গণতন্ত্র, শুধু তৃণমূল যদি শক্তিশালী হয়, তাহলে কেন্দ্র শক্তিশালী। তৃণমূলকে বাদ দিয়ে আপনার গাছে যদি ডাল না থাকে, সেই গাছ কিন্তু বেশিদিন টিকে থাকে না। ডালপালাকে শক্তিশালী করেই কিন্তু গাছটা টিকে থাকে। এই ডালপালা বলতে আমরা তো অ আপনাদের শাখা, প্রশাখা বা উপশাখাগুলোকে বুঝি। আপনাদের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলি তারা তৃণমূলকে বাস্তবায়ন করে কিনা? আমি সেই শোনেন, প্রশ্নটা, আমি আপনাদের কি আমি নির্দেশনা বলতেছি। আছে? আপনাদের কি কঠোর জি, নির্দেশনা আছে কিনা এবং সেটা বাস্তবায়ন করে কিনা? সে বিষয়ে আমি আশাবাদী অবশ্যই আছি কিছুক্ষণের অবশ্যই মধ্যে। অবশ্যই আমাদের এই দলটা, বিএনপি দলটা কিন্তু একটা বটবৃক্ষ। এই বটবৃক্ষের প্রত্যেকটা ডালপালা কিন্তু আছে। এই প্রত্যেকটা ডালপালার মধ্যে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক দল একটা ডাল। আমাদের ডালার মধ্যে কিন্তু আবার বিভিন্ন শাখা প্রশাখা আছে। সারা দেশে আমাদের জেলা মহানগর ৮১টা ইউনিট, তার মধ্যে থানা পৌর আছে, বিভিন্ন ইউনিয়ন আছে। প্রত্যেকটা টপ টু বটম একবারে শুরু থেকে মানে একেবারে তৃণমূল থেকে এবার উপর পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত আমাদের কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে। এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের যে সংগঠন, আমাদের সংগঠনের যে চালাচ্ছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক এস এম জিলানী এবং রাজীব হাসানের নেতৃত্বে, আপনি জানেন বিগত সময় থেকে অদ্যাবধি পর্যন্ত, এবং আজকেও আপনি জানেন যে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের কাছে শোকজ নোটিশ চলে গেছে। কেন এবং বহিষ্কার কিন্তু করা হয়েছে আমাদের ৫ কাছে জনকে? যতগুলো কিন্তু রিপোর্ট আসে আমাদের, এবং প্রত্যেকটা মানে রিপোর্ট এই যদি ৫ কোনো জনকে তাহলে বহিষ্কার করা হ্যাঁ, হয়েছে কেন এই ৫ জনকে? বহিষ্কার করে, আমি ওই যে বললাম না, দলটা অনেক বড়, অনেক অনেক দল বড়, সবাই তো হাতে ৫টা আঙ্গুল তো এক সমান না। এক ঘরে যদি ১০টা সন্তান থাকে, এক দুইটা সন্তান কিন্তু একটু এদিক সেদিক চলে যায়, অথবা তার লোভ সামলাতে পারে না। তখনই কিন্তু আমরা যদি কোনো এভিডেন্স থাকে, কোনো প্রমাণিত হই, তখন তার বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে চলে যাই। এবং এখানে কিন্তু আরেকটা বার্তা আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং বলেছেন যে আমাদের দলের মধ্যে, তোমাদের অঙ্গ সংগঠনের মধ্যে যেই তোমাদের কমান্ড সরবে না, তাকে পুলিশের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তোমরা সাপোর্ট করে দাও। এভাবে কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া আছে, এবং আমরা ওই অবস্থা থেকে আমরা কঠোরভাবে সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে আমাদের কাছে যতগুলো এভিডেন্স আছে, যদি কোনো নেগেটিভ তার কোন নেতৃত্ব পাওয়া যায়, আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে নিই। আমি চলে যাচ্ছি হাসানুর রহমান ভাইয়ের কাছে। তিনি একটা জেলার আসলে একটা সাংগঠনিক দায়িত্বে। আপনার জেলা সম্পর্কে আপনি কিভাবে দেখতেছেন? আপনার জেলায় কি এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা? আপনার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে?
মানে কোনো নেতাকর্মীরা এ ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কর্মকাণ্ডে জড়িত হয়েছে কিনা? স্পেসিফিকলি আমার কাছে কোনো তথ্য নেই মাগুরা জেলা সম্পর্কে। এবং যদি না, ঘটে থাকে বা আসলে হয়ে থাকেও কিছু, অবশ্যই ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে জি, সম্ভবত আমি আসলে কিছু, এ ধরনের অবশ্যই কিছু ছোটখাটো ঘটনা ঘটছে, এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা দৃষ্টিগোচর হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এটা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং আমরা আসলে কেন্দ্রীয় নির্দেশনা এবং বিশেষ করে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে যে ৩১ দফা দিয়েছে, আমরা সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেক দিন অন্তত কিছু না কিছু প্রোগ্রাম তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি। আমরা মেসেজ, দলীয় মেসেজ পৌঁছে দিচ্ছি, যাতে বাংলাদেশে ওগত সুশাসন হয়, ওগত ফেসিবাদের হাতে, ওগত হাসিনা মুক্ত বর্তমান বাংলাদেশ আমরা যেমন পেয়েছি, আগামীতেও যাতে একটা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি সুশাসন এবং গণতন্ত্র এবং জবাবদিহিতামূলক একটা সরকার ব্যবস্থা যাতে আসে, আমরা কিন্তু সাধারণ মানুষকে সেই মেসেজটাই দিচ্ছি। এবং সাংগঠনিক ভাবে অবশ্যই আমাদের জবাবদিহিতা রয়েছে এবং আহ, ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, এটা আমরা সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে। জি, হাসান ভাই, আপনি হ্যাঁ, মুকুল সাংগঠনিক ভাই। ব্যবস্থা নিয়েছেন। আপনার কি কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে নাকি আপনারা নিজেদের দায়িত্বে আপনার কোনো এই ব্যবস্থাটা নিয়ে থাকেন? আমরা অবশ্যই নিজেদের দায়িত্ব থেকেও নিই এবং যেটা আমরা ক্রিটিক্যাল কিছু বিষয় থাকে, সাংগঠনিক ব্যাপার, সেটা কেন্দ্রীয়ভাবে আমরা অবগত করি। কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে দুইজন বলিষ্ঠভাবে নেতৃত্ব দিচ্ছেন, গোপালগঞ্জের কৃতি সন্তান জননেতা এস.এম. জিলানী ভাই এবং বিশেষ করে রাজীব এহসান ভাই, এবং দপ্তরে সারাক্ষণ ভাবে মনিটরিং করে টোটাল বাংলাদেশকেই আমার বড় ভাই মামুন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে আছেন। সে অবগত আমাদের সাংগঠনিক এবং আমাদের দক্ষতা সম্পর্কে তিনি অবগত রয়েছেন এবং আমরা আসলে জবাবদিহিতার ভিতরে থাকি। ধন্যবাদ। এই যে ভালো লাগে হ্যাঁ, জবাবদিহিতার মধ্যে থাকেন, কিন্তু এই নির্দেশনা এবং জবাবদিহিতার মধ্যে থাকলে আপনারা জনগণের কাছে দ্রুত পৌঁছাতে পারবেন এবং গণতন্ত্রটা আসলে বিকশিত হবে, সেটা আমরা মনে করি। আমার ছোট একটা প্রশ্ন ছিল অ্যাডভোকেট মফিজুল ইসলাম নীলুর কাছে। এলডিপি থেকে আপনারা আপনাদের সারা দেশে যে আপনাদের ইউনিট আছে, সেখানে আপনাদের কি ধরনের বার্তা আছে? এবং যদি কেউ কোনো অন্যায় কাজে মানে কোনো বিশৃঙ্খলা কাজে লিপ্ত হয়ে থাকে, আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? একেবারে সাধারণ দেখেন, প্রশ্ন। হ্যাঁ দেখেন, আমরা যখন 5ই আগস্টের পরে আমাদের নেতা আমাদের নেতা জাতির উদ্দেশ্যে সে তার বক্তব্য দিয়েছে এবং বলেছে যে কোনো কারণে, কোনোভাবে কেউ কোনো ধরনের কোনো অপরাধের সাথে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা যেটা দেখতেছি, আমরা দেখতেছি যে 5ই আগস্টের পরে আওয়ামী যে ফেসিবাদ আছে, সেই ফেসিবাদের দোসররা আজকে যারা রাজনীতি করছে, রাজনীতিক লোকদেরকে বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে, যে আমার ভাই বলল যে লোভে পড়ে যায়, লোভ দেখিয়ে এই ফেসিস্টদের সকল ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করার একটা সুযোগ পায়। তো সেই ক্ষেত্রে আমাদের দলের যে প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম, তিনি একটি আদর্শিক রাজনীতির মডেল এবং তিনি একজন দূরদর্শী মানুষ। আপনি দেখবেন সেই মহান মুক্তিযুদ্ধ থেকে এই 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানের সাথেও আমাদের দল সম্পৃক্ত থেকেছে এবং এখন পর্যন্ত তিনি এখনো পর্যন্ত সেদিন আমাদের সংবাদ সম্মেলন করে তিনি জাতিকে জানিয়ে দিয়েছে যে কেউ যদি বিশৃঙ্খলা করে, কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমরা তৎপর আছি এবং আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং এখন পর্যন্ত আমাদের দলে এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো ষড়যন্ত্রকারীদের সাথে আমাদের কোনো দলের নেতাকর্মী সম্পৃক্ত হয়ে এই দেশের সর্বনাশ করছে এমন একটি খবরও পাওয়া যায় না। এটার সুফল একমাত্র আমরা ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রমকে দিতে চাই, কারণ ধন্যবাদ তিনি দিদি ভাই। তিনি আমাদের সময় আসলে এক পর্যায়ে শেষ। আপনাকে আমি ১ মিনিট সময় দিচ্ছি। আপনি ১ মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। জি। তা এখন আমরা আমরা আপনি আমাদেরকে যাই হোক, আমাদেরকে আর একটু সময় দিলে ভালো হয়। তো যাই হোক, এখন আমরা তৃণমূলের যে রাজনীতি, ঠিক আছে, এই রাজনীতি আমরা একটা বিষয় আমরা স্পষ্ট বলতে চাই। আমাদের যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা যারা আছে তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বাংলাদেশে একটি
যে ফেসিবাদী জম আছে, ফেসিবাদের প্রত্যেকটার বিচার করতে হবে বাংলাদেশে, যাতে ভবিষ্যতে কেউ এই বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে, বাংলাদেশ নিয়ে কেউ যেন লুণ্ঠন করতে না পারে, এবং একটি পরিবারের প্রতি তারা যেভাবে তারা পরিবারের সাথে মিলে যে দুর্নীতি, লুটতরাজ এবং আমাদের যে টাকা পাচার, এই নানান অপকর্মগুলো তারা করেছে, এই প্রত্যেকটা অপকর্মের বিচার হতে হবে। তা না হলে বাংলাদেশে আগামী নির্বাচন তৃণমূল জনগণের কোনো আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটবে না। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আগামী দিনে আমাদের ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে আগামী দিনে আমরা একটি জাতীয় ঐক্যের মাধ্যমে বা আমাদের দেশবাসীর যে ঐক্য, যেহেতু ফ্যাসিস্ট চলে গেছে, সেহেতু আমরা একটা ঐক্যের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে এজেন্ডা, এই এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। এবং সেই এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে যারা প্রশাসন যন্ত্রে আছে তারা প্রত্যেককে সহায়তা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা আলাপ আলোচনার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, এবং সেই জন্য বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে তাদের নীতি এবং নৈতিকতার পরিবর্তন ঘটাতে হবে। এলডিপি নিয়ে তো তা না বৈষম্য হলে বিরোধী ছাত্রদের কোনো মানে বক্তব্য নাই যে এলডিপি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, যে এলডিপি না, তাদের কোনো আমরা কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তারা আমরাও তো তাদের সাথে ছিলাম, এবং আমাদের দলের 3 জন কর্মী নিহত হয়েছে এবং অন্যান্য দলের অনেকে নিহত হয়েছে। কারণ তাদের আপনি অভিযোগ দেখবেন বিএনপি, তাদের এখন মানে বৈষম্য বিরোধীদের এখন মূল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি, এলডিপি তাদের প্রতিদ্বন্দ্বী না। না, আমরা সেভাবে আমরা ব্যাখ্যা করতে চাই না। আমরা ব্যাখ্যা করতে চাই যে আগামী বাংলাদেশ বিনির্মাণে যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা অলি আহমেদের মতো যে আমাদের যে অভিজ্ঞ লোক আছে তাদেরকে নিয়ে আগামী এই যে নতুন প্রজন্মকে নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য রাজনীতিবিদদের দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ, রাজনীতিবিদরা ধন্যবাদ জি, অ্যাডভোকেট নীলু। আমি যাচ্ছি মামুন আবদুল্লাহ ভাইয়ের কাছে, তিনি আমার যে শেষ প্রশ্নটা তার কাছে, যে কেন বৈষম্য বিরোধীদের এবং জাতীয় নাগরিক কমিটির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পথে বিএনপি? আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুক পোস্ট, তিনি লিখেছেন বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে, অথচ তিনি ভুলে গেছিলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ে নিয়ে গিয়েছে। এত সব অন্যায় অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। এই ধরনের আসলে আমরা পোস্ট দায়িত্বশীল ছাত্ররা কিন্তু এখন এই হাসনাত আবদুল্লাহ বলেন, শারজিস আলম বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বা তারা সরকারের বাইরে, কিন্তু তারা একটা দায়িত্বশীল পর্যায়ে এসে এখন তারা বিএনপির সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে গেছে। এটা কি শুধুমাত্র ক্ষমতার জন্যে? মানে তাদের মাঝে কি ভয় আছে যে মানে আপনার নির্বাচন মানে দিলে, এক নিরপেক্ষ নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে তারা নানান ধরনের বেকায়দায় পড়তে পারে, এমন ধরনের কোনো ভয় থেকে তারা কি এই যে সরাসরি অবস্থান নিচ্ছে কিনা? শোনেন, আমি একটু আগে ওই যে কথা বক্তব্যটা দিয়েছিলাম সেখান থেকে কিছু সার সংক্ষেপ কিছু আবার রিপিট করছি। বাংলাদেশে কিন্তু পর্যায়ক্রমে 1947-এর পরে বিভিন্ন স্তরে বিভিন্ন সময় কিন্তু যুদ্ধ হয়েছে এবং সামগ্রিকভাবে সবাই কিন্তু সে যুদ্ধে কি ভূমিকা রেখেছে, প্রত্যেকেরই অবদান আছে। 69, 52, 71 এগুলোতে আছে, ঠিক আছে। লাস্ট এরশাদের স্বৈর শাসনের সময় সবারই কিন্তু ভূমিকা ছিল, কিন্তু ওই ভূমিকাগুলোতে তো ওই ভূমিকাগুলোকে যদি 24 দিয়ে যদি হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ বাংলাদেশের যে ইতিহাস সেটা তো মুছে ফেললাম। নতুন করে তাহলে কি বোঝা যাচ্ছে যে 24 দিয়ে আমাদের নতুন ইতিহাস শুরু হবে? নো। এখন কথা হচ্ছে এখানে যারাই ভূমিকা রেখেছে, যারাই সরকারে এসেছে, আমার কথা হচ্ছে যে যতটুকু মানে কাজ করেছে তাদের প্রত্যেকেরই আমলনামা কিন্তু আছে। যদি এখানে খারাপ করে থাকে খারাপের বিচার হবে, ভালো করে থাকলে সে ভালোর ফল পাবে। এই দেশ কিন্তু একটি গণতান্ত্রিক দেশ, জনবান্ধব দেশ। জন কিন্তু বিচার করে। 24 সালে শুধু ছাত্ররা কিন্তু ভূমিকা ছিল না, রাজনৈতিক দল ছিল না, এখানে কিন্তু জনগণ ছিল। জনগণ কিন্তু তাদের সাথে একত্রিত হয়ে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে, ঠিক আছে। আমি বলবো যে আজকে হাসনাত আবদুল্লাহ বলুক অথবা নাহিদ, এরা যেটাই বলুক না কেন, ঠিক আছে, এরা তো চাচ্ছে যে 24-এর আগে যত ভূমিকা ছিল
আন্দোলন সংগ্রামের যতবার স্বাধীন হয়েছে প্রত্যেকটা স্বাধীনতা তার মুছে ফেলতে, এটা তো মুছলে হবে না। এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক হাসু বলেছে যে ভাষা আন্দোলন করেছে 71, 69 অভ্যুত্থান, এটার সাথে আমি একমত, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এরা তো যে রাজনীতিটা করতেছে বলা চলে যে এটা ক্ষমতার জন্য একটা অপরাজনীতি করছে। হ্যাঁ, যেটা ক্ষমতা দেখা যায়, ক্ষমতা বসার পরে কিন্তু সব পিছনের দিকে সব ভুলে যায়। এটা করলে ভাবলে হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে ক্লাসে যাওয়া মানে কি তারা কি ক্লাসে আওয়ামী লীগ আবার রাজনৈতিক মাঠে না 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 ক্লেশে জড়াচ্ছে, এগুলো করে কিন্তু এরাই কিন্তু প্রশ্রয় দিচ্ছে। এরাই কিন্তু যারা এই আন্দোলনটা করেছে, 24 আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে ভলুন্টারি করার জন্য একটা ষড়যন্ত্র কিন্তু এখানে ভিতরে ঢুকে যাচ্ছে। তাদের কথা কিন্তু বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে না, তারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। বিএনপি তো বিএনপির মতো আছে, জামাতে ইসলাম, অন্যান্য দলগুলো আছে। আওয়ামী লীগ কিন্তু এখন কোন নাম বলাই উচিত হবে না, কারণ এরা বিগত 16-17 বছর যা করেছে, এখন তাদের ম্যান্ডেট নেওয়ার জন্য হয়তো তারা এখন এই কথাগুলো বলছে, ঠিক আছে। আমি ভাই একটু কথাই বলবো যে সময় শেষ। আমি বলবো আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটাই কথাই বলে, এই কথাটার দিকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের মধ্যে কোন বিভেদ থাকবে না। উনি একটাই কথা যে দেখো তোমরা পথ দিয়ে চলো, এই পথ দিয়ে চলার ক্ষেত্রে তোমার সামনে যেই মানুষটাই পড়বে না কেন, সেই মানুষটার চেহারার দিকে তাকাবা, তার মনে কি চায়, তার ভাব কি চায়, তার চোখের পানি কেন, তুমি তার ভাষাটা বুঝো, ভাষা অনুযায়ী তুমি চলাফেরা করো, তার মনটাকে জয় করো, তাহলে তোমার সামনে কোনো বিপদ, তোমার সামনে কোনো কিন্তু জঞ্জাল থাকবে না, ঠিক আছে। আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র নেই, মানুষ নেই, আমাদের কি রাজনীতি করতে হবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের ম্যান্ডেট পেতে হলে তার মনটাকে জয় করে আমাদের সামনের দিকে এগোতে হবে। ভাই এখন কথা হচ্ছে মামুন ভাই। যা আমরা যে হাসনাত আব্দুল্লাহ যে সরকারে বসছে, আমি তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে যে তারা একটি অতি দ্রুত সংস্কার করে, যে নির্বাচন কমিশন, প্রশাসন, যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন, ওগুলোকে মানে সংস্কার করে সুন্দর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন একটা গণতান্ত্রিক সরকার দিয়ে যেই আসুক, বিএনপি আসুক অথবা আদার্স কোনো সংগঠন আসুক, কিন্তু দেশে যাতে একটা সুন্দর পরিবেশ ফিরে আসে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সেটাই আশাবাদী আমরা। ধন্যবাদ মামুন আব্দুল্লাহ। আমরা আসলে আজকে অনেক দীর্ঘ আলোচনা করেছি। আমরা হয়তো আমাদের সব অতিথিকে আমরা সমান সময় দিতে পারিনি। ধন্যবাদ মামুন মুকুল ভাই। আমরা আসলে অনেক মুকুল ভাই ব্যস্ততার মাঝে ধন্যবাদ। এখানে যারাই আসেন আমাদের টক শোতে সবাই অনেক ব্যস্ততার মধ্যে থাকেন। আসলে একটু আমি আরেকটু কথা বলি। আমি কিন্তু পার্টির বেশি আমার প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমার সাংগঠনিক কাজ রেখে বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ আসে। জি আমি জানি। আমি আপনাকে ছেড়ে চলে দিচ্ছি। আসছি। আমি অফলাইনে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, মামুন ভাই অনেক ব্যস্ত থাকে। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ মামুন আব্দুল্লাহ। তিনি সহসভাপতি পদমর্যাদায় আছেন এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি জরুরি আরেকটা টকশো থাকার কারণে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। প্রত্যেকটা অতিথি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান সময় কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন। আমাদের সঙ্গে আছেন এলডিপির, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম নীলু। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, সামনে তিনি নির্বাচন করবেন। আমাদেরকে এই মূল্যবান সময় দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখা হবে আরেকদিন অন্য কোনো পর্ব নিয়ে। আপনারা সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের অতিথিদেরকেও আমাদের দ্য অরোরা টাইমসের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ।